হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি আজকে শুরু করতে চলেছি ক্লাস 11 দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক চ্যাপ্টার অফ ইয়োর ক্লাস, দ্যাট ইজ বায়োমলিকিউল। বায়োমলিকিউল এই চ্যাপ্টারটি এক্সামের পয়েন্ট অফ ভিউতে এখান থেকে তোমাদের 5 মার্কস কোশ্চেন আসতে পারে ইন ক্লাস 11। এবং যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা অন্যান্য সিলেবাসের ক্লাস 9th স্ট্যান্ডার্ডে পড়ো তাদের জন্য বায়োমলিকুল চ্যাপ্টার কিন্তু অন্যভাবে তোমাদের একটু স্মল ডোজে দেওয়া আছে। ক্লাস 11-এ এসে বায়োমলিকুলকে তোমাদের খুব ইম্পর্টেন্সি দিয়ে পড়তে হবে, বিকজ ফিউচার বায়োলজিক্যাল স্টাডি কমপ্লিটলি ডিপেন্ড হয়ে আছে এই চ্যাপ্টারটির উপরে। এই চ্যাপ্টার তোমাদের কাছে মোস্ট অফ দ্য টাইম এক্সাম এবং তার সঙ্গে হোল বায়োলজির কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্য নির্ভর করবে। সব সময় শুধু এক্সামকে কেন্দ্র করে না ভাবলে বায়োমলিকুলের এই চ্যাপ্টারটি যদি আজকে ভালো হয়ে যায়, বিকজ ইন ক্লাস 12 যখন আমরা উঠব তখন দেখব যে এই চ্যাপ্টারের বেসে আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়ে গেছে। কাজেই তখন যখন ক্লাস 12-এ এই চ্যাপ্টারটির কথা বা এই টপিকগুলোর কথা বা এখানে যেগুলো ডিসকাস করা হবে তার কথা আমি তোমাদের সামনে বলবো, তখন কিন্তু বারবার রেফারেন্স দিয়ে এই চ্যাপ্টারের কথা তোমাদের বলবো। আমরা অলমোস্ট মিড অফ দ্য সিলেবাসে পৌঁছে গেছি। এর পরবর্তী চ্যাপ্টারগুলো বা বিষয়গুলো বা টপিকগুলো মোর ইন্টারেস্টিং, ভালো লাগবে এবং প্রচুর মার্কসও ক্যারি করা যাবে। মনে রেখো, বায়োলজিতে কিন্তু অনেক চ্যাপ্টার, অনেক ছোট ছোট পার্ট তোমাদেরকে জানতে পড়তে হয়, কিন্তু মনে রেখো সবগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড নয়। কিন্তু আমি অ্যাজ এ টিচার, আমি যদি তোমাকে শুধুমাত্র কোশ্চেন আনসার করে অল্প অল্প করে টপিকটা খুব স্পিডে বেরিয়ে যাই, তাহলে তোমাদের অনেকেরই ফুল নলেজ হয় না। আমি তার জন্য এই চ্যাপ্টারটিকে আজকে তুলে এনেছি তোমাদের জন্য। কিছু ডিটেল পড়ব, যদিও অনেক অনেক ডিটেল আমি এখানে সবকটা স্পিড আপ করবার জন্য একটু শর্ট করব। এই যে বিষয়টাকে আমরা দুটো ভাগে একটু ভাগ করে নিচ্ছি, কারণ যারা এই প্রথম থেকে আমার ক্লাসগুলো করবে তাদের তো একটা ওভারঅল কনসেপ্ট হবে। তার সঙ্গে আমি একদম সব শেষে একটু অন্যভাবে যে টপিকগুলো আমি কভার করিনি বা করব না, এখানে স্লাইড যেখানে নেই, সেখানে তোমাদের একদম লাস্ট ক্লাসে সেটাকে সাম আপ করব। বহু কিছু রিপিটেড টপিক থাকবে, কারণ এই চ্যাপ্টারটি যদি ভালো করে তোমরা করো তাহলে দেখবে যে তোমাদের বায়োলজিকে আরো ভালোভাবে বুঝতে শিখছো। অবশ্যই বুঝতে হবে। আমি যেভাবে করাবো বা আমি জুনিয়র ক্লাসেসও এইভাবেই করাই, আমি অনেককেই বলি, কিন্তু এখন একটু প্রেজেন্টেশনটা স্লাইড সহকারে একটু কালারফুল ওয়েতে তোমাদের আশা করি ভালো লাগবে। আমি সব ধরনেরই ক্লাস করাবো, মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড বা মিনিমালিস্টিক স্লাইড দিয়েও কিছু করাবো, যেখানে আমার উপরে কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, তোমরা কথা শুনবে। আর এই চ্যাপ্টারটিতে আমি একটু কালারফুল করেছি, কালারফুল প্রেজেন্ট করবার চেষ্টা করছি, যাতে তোমাদের ইন্টারেস্টটা আর একটু ভালো গ্রো হয়। প্রচুর ভিজুয়ালাইজেশন আছে, ড্রয়িং এর একটু অসুবিধা আছে, বাট স্টিল একটু ড্রয়িং গুলো বুঝে নেবে। আমি জায়গাগুলো হাইলাইট করে দেবো, মার্ক করে দেবো, যেগুলোর দিকে তোমরা তাকাবে। চলো আমরা আস্তে আস্তে শুরু করে দিই আমাদের আজকের টপিক, বায়োমলিকিউল। নামটার সঙ্গে আমি তোমাদের কাছে একটুখানি নিয়ে আসব। যে ছবিটি তোমাদের সামনে এই মুহূর্তে চলে এলো, এই ছবিটি কিসের ছবি বলো তো? অনেকেই ঠিক ধরতে পেরেছ, ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ টিপিক্যাল ডিএনএ এবং আরো কিছু কেমিক্যাল ডটস দেখছো। মনে রেখো, এই যে বেসিক ইউনিট অফ লাইফ এর আগের ক্লাসগুলোতে যেটা করেছো, সেখানে সেল, তার অর্গানেলিজ, তার ভিতরের আরো আরো অনেক স্ট্রাকচারস তোমাদের কাছে জানানো হয়েছে। একটা সেলে এই যে যতটুকু তুমি দেখতে পাচ্ছ আমাদের ভিজুয়ালাইজেশনে, শুধু এতটুকু কম্পাউন্ড থাকে না, লটস অফ এনজাইমস, মলিকিউলস, বায়োমলিকিউলস, যেগুলোকে আমরা বায়োলজিক্যাল
সেলে যেহেতু থাকে তাই বায়োমলিকুলস বলবো এগুলোকে। একদম বেসিক, মানে একটা বেসিক ইউনিট যদি সেল হয়, এখন আমরা করতে চলেছি সেই সেলটাকেও আরো বেশি আমরা ফ্র্যাগমেন্টাইজ করে দেবো, ছোট ছোট টুকরো করে দেবো, একেবারে ভেতরে মলিকিউলে চলে যাব। যে মলিকিউলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি সেগুলোকে মলিকুলার বেসিসে জানানো হয়। মনে রেখো, বায়োলজিতে কেমিস্ট্রির একটা বিরাট বড় রোল আছে, কারণ কেমিক্যাল ওয়েতে এই কোথায় কি বন্ড হচ্ছে, কিভাবে সেই বন্ড ফর্মেশন হয়, তোমরা কেমিস্ট্রিতেও জানো। সবচেয়ে বড় কথা, এই যে বিষয়টা, এই চ্যাপ্টারটা কমপ্লিটলি তোমাদের কেমিস্ট্রিতেও দেওয়া আছে। কেমিস্ট্রির টিচাররা অনেক সময় রেফার করে দেন বায়ো টিচারদের কাছে। আমরা অবশ্য রেফার করি না, কারণ আমাদের কাছে বায়োমলিকুলের একটা অন্য অ্যাসপেক্টস আছে। কেমিস্ট্রিতে শুধুই মাত্র একটু টিপিক্যাল ওয়েতে অনলি বন্ড ব্যাপারগুলো আরো ডিটেলে আছে। অবশ্যই সেখানে অ্যাঙ্গুলার ফর্মে অনেক ইনফরমেশন তোমাদের দেওয়া হবে, কিন্তু আমরা বায়োলজিক্যাল ওয়েতে আমাদের সেলের যে একটা মেন কম্পোনেন্টগুলো কি, একটা সেলকে যদি আমরা একটা ভেঙে টেবিলের উপরে সমস্ত কম্পোনেন্টগুলো রেখে দিই, কি কি পাবো, তাদের একটা একটা ডিটেল করব। আর কেন বায়োমলিকুল? বিকজ ইটস এ বায়োলজিক্যাল অর্গানিজম। মানে আজকে আমরা, তোমরা যারা পড়াশুনো করছি, তারাই তো নলেজও নিচ্ছি। গরু ছাগল তো আর নলেজ নিচ্ছে না। তাদের জন্য জীবনে এসেছে, তারা খাওয়া দাওয়া করবে, রিপ্রোডাকশন করবে, একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। আর আমরা যারা ব্রেইনের মানুষ, তারা আমরা জানতে চেষ্টা করছি কি আছে, কে কন্ট্রোল করছে এই আমাদের গোটা বডিকে। আমরা একে একে ক্লাস 12-এ তো সবকিছুই বলবো। এখনই তোমাদের বলে দিচ্ছি যে ডিএনএটা দেখেছো, এটা আমাদের প্রত্যেকের একটা জান। প্রত্যেকটা যেমন কোনো একটা কার বা গাড়ি ম্যানুফ্যাকচার করতে গেলে তার একটা ব্লু প্রিন্ট দরকার আছে, তার একটা প্ল্যান দরকার আছে। একটা বড় বাড়ি করতে গেলে তার একটা ছক, সেই ফর্মুলায় বাড়ি হবে। তাই ব্লু প্রিন্টটাই নির্দেশ করে যে কেমন বাড়ি হবে, কেমন ঘর হবে, কেমন গাড়ি হবে। ওই যে ছকটা, সেই ছকটা দেখে দেখে ওয়ার্কাররা বাড়ি তৈরি করে, সেটা তার এক্সপ্রেশন। কিন্তু ওই ড্রয়িংটা তো আর এক্সপ্রেশন নয়। তাহলে ওই ড্রয়িংটার মধ্যে যদি তুমি কোনো চেঞ্জ করো, তবে কারটা যেটা বানানো হয়েছে সেই ব্লু প্রিন্টটা দেখে সেই কারটাতেও চেঞ্জ হবে, কারের ডিজাইনে চেঞ্জ হবে, বাইকের ডিজাইনে চেঞ্জ হবে। বাইক দেখেছো তোমরা, এত সুন্দর সুন্দর বাইক আছে। আমি একটা ক্যারিজমা বাইক চালাই, আমার ক্যারিজমা বাইকটার যে ডিজাইনটা, সেটাকে এমনি এমনি তৈরি হয়েছে তা তো নয়। তাকে একটা ব্লু প্রিন্ট করতে হয়েছে, তাকে ড্রয়িং করতে হয়েছে। যেমন করে ড্রয়িং করে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়াররা, এগুলো ইঞ্জিনিয়াররা করে, সেই ড্রয়িংটাই দিয়ে এই বাইকটা তৈরি হয়ে গেছে, সেটাকে আমি ফিজিক্যালি ইউজ করি। এই যে তোমার আমার শরীর, আমি তুমি কথা বলছি, এই যে বডি নিয়ে আছি, কে বানিয়ে দিল? এটা বানিয়ে দিয়েছে এই ধরনের কিছু ছোট 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 মলিকুলার স্ট্রাকচার। আমরা তাদেরই এক এক করে জানবো। তার নাম বায়ো মলিকিউলস। বাংলায় বায়ো মানে বায়োলজিক্যাল, আমরা বায়োলজিক্যাল এক একটা রিপ্রেজেন্টেটিভ। তার মলিকিউল, আমাদের ভেতরে এই ছোট্ট ছোট্ট কি কি মলিকিউল দিয়ে তৈরি আছে আমরা বলবো, এক এক করে সেগুলো ডিসকাস করব। তোমরা সেই ডিসকাশনগুলো এক এক করে জানবে। চলো আমরা এই প্রথমে শুরু করছি। কি সুন্দরভাবে নেমে এলো দেখো তোমাদের সামনে, টু ভেরি বিউটিফুল প্রেজেন্টেশন। বায়োমলিকুলস আর কেমিক্যাল কম্পাউন্ডস ফাউন্ড ইন লিভিং অর্গানিজমস। কাজে বুঝতে পেরেছো, লিভিং অর্গানিজমে থাকতে হবে। দে ইনক্লুড অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস। তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো, অলরেডি ক্লাস 11-এও তো আমরা অনেক কেমিস্ট্রি অনেক দূর পড়ে এসেছো। তোমরা জানো যে এখানে অর্গানিক কেমিস্ট্রি আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে। এগুলো সম্পর্কে জানো? অর্গানিক কেমিস্ট্রি যেখানে কার্বন কন্টেনিং কম্পাউন্ডস মেইনলি এভাবে বলা হয়। ইনঅর্গানিক, কার্বন কন্টেন্ট নেই, সোডিয়াম ক্লোরাইড, খাওয়ার লবণ। ইনঅর্গানিক সল্ট, তার মধ্যে কার্বন তো নেই। কাজে বুঝতে পেরেছে বায়োমলিকুলার কেমিক্যাল কম্পাউন্ড যেটা লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যাচ্ছে, আমরা সেগুলোকে নিয়ে বেশি ডিসকাস করব। আর কেমিস্ট্রিতে গিয়ে যখন পড়বে, তখন গিয়ে এই হোল ওয়ার্ল্ডে, পুরো আর্থে বা বায়োলজিক্যাল বডিতে সব জায়গায় কি কি কম্পাউন্ড আছে সেগুলোকে নিয়ে তোমরা জানবে। কেমিস্ট্রিতেও দেখবে এই চ্যাপ্টারটা তোমাদের কাজে লাগবে। কাজে আমি এটাকে বেসিক চ্যাপ্টার বলে থাকি। হাউ টু অ্যানালাইজ a chemical compound,
কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে অ্যানালাইজ করতে গেলে আমাদের কি কি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করতে হয়। মনে রেখো যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে আমাদের, সেই নিউ এডুকেশন পলিসিতে সবকিছু একেবারে প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাবার কথা তোমাদের বলা হয়েছে। সেই অর্থোডক্স বইয়ের কিছু কথা, কিছু থিওরি, সেগুলো তো থাকবেই, তার সঙ্গে একেবারে প্র্যাকটিক্যাল ওয়েতে তোমরা যদি শিখতে পারো তাহলে অনেক বেটার হবে। দেখতে পাচ্ছ আমার এই স্লাইডের মধ্যে টেস্ট টিউব। টেস্ট টিউবে কি করা হয়? টেস্ট টিউবে যা করা হয় আমরা এক এক করে লেখাগুলো দেখব। লেখায় তোমরা বুঝতে পারবে যে কিভাবে কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা অ্যানালাইসিস করি। একটা লিভিং টিস্যু, যে কোনো একটা প্ল্যান্টের থেকে টিস্যু নিতে পারি। টিস্যু এর আগে তোমরা পড়েছো, প্ল্যান্টের টিস্যু, অ্যানিমেলের টিস্যু আছে। অ্যানিমেলের টিস্যু কোনগুলো? এই যে আমাদের বডিতে যে মাংস, মিট, লিভার নিতে পারি। লিভারটা একটু খুব সফট মিট হয়, আমরা পিস অফ লিভার নিতে পারি। আমরা এর আগে যখন আমরা বলেছিলাম, দেখো বায়োলজির যে ছোট ছোট মলিকুল কথা বলেছিলাম না, যখন আমরা অর্গানিকগুলো দেখেছিলাম, নিউক্লিয়াস দেখেছিলাম, মাইটোকন্ড্রিয়া দেখেছিলাম, তখন কি দেখেছিলাম বলো তো? তখন আমরা সেল ফ্রাকশনেশন বলে একটা কথা বলেছিলাম, যেখানে ওই একই রকম লিভারের ছোট্ট একটি টুকরো নিয়ে তাকে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর তাকে সেন্ট্রিফিউজ করে দিয়ে তার মলিকুলগুলোকে, তার যে ছোট ছোট কম্পাউন্ডগুলো, নিউক্লিয়াস সবার আগে বেরিয়ে এসেছিল, মাইটোকন্ড্রিয়া, আদার অর্গানেলিস, আস্তে আস্তে প্লাস্টিড, এগুলো সব বেরিয়ে, যদিও লিভারের মধ্যে প্লাস্টিড থাকার কথা নয়, মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকবে। এই অর্গানিকগুলোকে আমরা আলাদা করে নিয়ে তাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডি করেছি। এবার এখানেও ঠিক অনেকটা ওই রকম ভাবেই বের করা হয়। আমরা যে কোনো প্ল্যান্টের পার্ট নিতে পারি বা অ্যানিমেলের টিস্যু, যে এনিথিং তুমি নিয়ে নিলে, গাছরা বা একটা অ্যানিমেলের লিভার, সেটাকে নিয়ে সেটাকে গ্রাইন্ড বা গুঁড়ো করতে হবে। গ্রাইন্ড ইন দ্য, আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এই যে পুরো দেওয়া আছে, ক্লোরিনের 3টে আছে, দেখো 3টে ক্লোরিন মানে ট্রাইক্লোরো, CH, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এগুলো কেমিস্ট্রিতে তো তোমরা জানো, এগুলো কেমিক্যাল বন্ডিং এবং তার ফর্মুলা এইভাবেই থাকে। তাকে বন্ড এক্সপ্যান্ড করেও দেখানো যেতে পারে, খুব ইজি। যারা কেমিস্ট্রি ভালো করে পড়বে তারা এটাকে ইজিলি বন্ড এক্সপ্যান্ড করেও তোমরা ড্রয়িং করে দেখাতে পারো। ইউজিং এ মর্টার অ্যান্ড এ প্যাস্টেল টু গেট এ থিক স্লারি, মানে এটাকে পুরো গুঁড়ো করতে হবে। মানে ব্যাপারটা একটা একেবারে পুরো যাকে বলো না একদম কোচলে ফেলা, একটা পুরো ঘোল মতো তৈরি করে ফেলতে হবে। এবার ওই ঘোলটাকে নিয়ে তোমরা কি করবে? একটা ফিল্টার পেপার নেবে, তার মধ্যে ওটা ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে সেখান থেকে কিছু মেটেরিয়াল নিচের দিকে এসে পড়বে। স্ট্রেইন দ্য স্লারি থ্রু এ chilled cloth or cotton to get 2 fractions. একটা এটাকে বলে চিজ ক্লথ, এটাকে চিজ ক্লথও বলে। ক্লথ এটা যে কোনো রকম ক্লথে করা যেতে পারে, ফিল্টার পেপারে করলে ব্যাপারটা একটু বেশি ডেন্স হয়ে যাবে। আমরা এখানে চিজ ক্লথ বলে, যেখান থেকে চিজ যে বলা হয় না, পনির বের, যে ছানা বের করে দিয়ে একটা কাপড়ের মধ্যে রেখে সেই ওটাকে চিপে দিয়ে ছানাগুলোকে কাপড়ের মধ্যে রেখে তার জলটাকে বের করে দেওয়া হয়, ওগুলো চিজ ক্লথ বলা হয়। সাদা কাপড়ের টুকরো নেওয়া যেতে পারে, তারপরে সেটাকে ছেঁকে ফেলতে হবে। ছেঁকে ফেলে তোমরা দুটো জিনিস পাবে। একটা জিনিস ওই কাপড়ের উপরে কিছু থাকবে, এবার একটা টেস্ট টিউবে, যেটা আমাদের যে মেটেরিয়ালটা আমরা বলি, যেটা আমাদের দুটোই দরকার আছে, দুটোকে নিয়ে আমরা স্টাডি করব। কি পাবো? দুটো জিনিস পাবো। ফিল্ট্রেট পাবো। ফিল্ট্রেট কথার অর্থ কি? ফিল্ট্রেট কথার অর্থ হচ্ছে যেটা ফিল্টার হয়ে পড়ে গেছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিল্ট্রেট, তোমরা ফিল্ট্রেট দেখতে পাবে, ঠিক আছে? দেখো ফিল্ট্রেটটাকে আমরা আবার নিয়ে আসছি, এই দেখো তোমাদের ফিল্ট্রেট চলে এসছে। এই ফিল্ট্রেটের মধ্যে একটু পেনটা নিয়ে নিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই হলো ফিল্ট্রেট। আর 2 নম্বরে পাবে রিটেনেন্ট, অর্থাৎ রিটেনেন্ট যেটা থাকে, অর্থাৎ যেটা ওই কাপড়ের মধ্যে লেগে থাকবে। যেটা ফিল্টার থাকবে সেটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল, যেগুলো ফিল্টার করে নিচে পড়ে যাবে সেগুলো অ্যাসিডে সলিউবল হয়ে যাবে। এগুলো কিন্তু একদম বেসিক করে অল্প অল্প করে তোমাদের পড়াচ্ছি। যখন
হোল চ্যাপ্টার কমপ্লিট হবে তখন একদম পুরো বুঝে যাবে এই পার্টটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধীরে ধীরে এগুলোকে প্র্যাকটিক্যাল বেস বলবে। ইট কন্টেইনস বায়োমলিকিউলস, অর্থাৎ ওই ফিল্টার করে, যেটা ওই যে টেস্ট টিউবে দেখছো ফিল্টার করে পড়ে এসছে, তার মধ্যে বায়োমলিকুল থাকবে যাদের ওয়েট হবে 1000 ডাল্টনের নিচে, বিলো 1000 ডাল্টনের নিচে বলে তারা ছেকে বেরিয়ে এসছে, ফুটো দিয়ে পার হয়ে গেছে। ইট রিপ্রেজেন্টস দ্য সাইটোপ্লাজমিক কম্পোজিশন, অর্থাৎ ওই যে লিভারের টুকরোটা দিয়েছিলাম তাতে প্রচুর সেল ছিল, সেই সেলের মধ্যে সাইটোপ্লাজমে যারা ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে আমরা বের করে এনেছি। এবারে যেটা বাকি পড়ে থাকলো, রিটেনেন যেটা অবশিষ্ট থাকলো, সেটা অ্যাসিড ইনসলিউবল। কেন, কোন অ্যাসিড নিয়েছিলাম? যেটা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম, সেগুলো তো তারা গুলে যায়নি, আমরা তো তখন তাকে নিয়ে ব্লেন্ড করেছিলাম। অ্যাসিড নিয়েছিলাম ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মনে রাখবে। দ্যাট কন্টেইন দ্য মলিকুল হুইচ ইজ হেভিয়ার দেন 1000 ডাল্টন, তারা 1000 ডাল্টনের থেকেও তাদের ওজনটা বেশি, তাই ওপরে ভেসে থেকেছে বা ওই কাপড়টাতে রয়ে গেছে। ইট কন্টেইন মলিকুলস, সাইটোপ্লাজম অ্যান্ড অর্গানেলিস, আমরা ওপরের মধ্যে বেশ কিছু অর্গানেলি ভেসে উঠবে। তাহলে বায়োমলিকুল কোনগুলো? এখানে এই স্লাইড বা এই নলেজ থেকে তোমরা জানলে বায়োমলিকুল হচ্ছে তারা, মোস্টলি ভেবে রাখবে, লিপিড ফ্যাটের ব্যাপারটা একটু আলাদা পরে বলবো, যে তাদের মধ্যে ওজন যেটাকে বলে তাদের মলিকুলার ওয়েট, সেটা 1000 বা 1000 ডাল্টনের থেকে নিচে থাকবে। আর যারা অ্যাসিড ইনসলিউবল তারা ওজনটা 1000 ডাল্টনের উপরে থাকবে। এইভাবে দুটো ভাগকে আমরা করেছি, তারপরে আমরা একে একে এর কন্টেন্টগুলো নিয়ে আমরা ডিসকাস করে যাব। চলো, অ্যানালাইসিস অফ ইনঅর্গানিক কম্পাউন্ড ইন লিভিং অর্গানিজম। চলো, আমাদের যে লিভিং বডি আছে সেই লিভিং বডিতে কি ধরনের মলিকিউল থাকতে পারে? সবার প্রথমে তো তোমরা জানো ওয়াটার বা জল। আমাদের এনি লিভিং অর্গানিজমের 90 to 92% ওয়াটার। তার ড্রাই ওয়েট বের করা যায়, আমরা আসবো একে একে। ড্রাই ওয়েট কি করে, বিভিন্ন চ্যাপ্টারে তোমাদের ড্রাই ওয়েট নিয়ে বলবো। শুষ্ক ওজন বাংলায় বলে। 75 ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো একটা লিভিং অর্গানিজমকে 24 আওয়ার ধরে রেখে দেওয়া যায়, তাহলে ওয়াটারটা ইভাপোরেট করে গিয়ে যে মেটেরিয়ালটা পড়ে থাকবে সেটাই হলো যে কোনো অর্গানিজমের ড্রাই ওয়েট। সেটা একটা অন্য জিনিস। আমরা এখানে অ্যানালাইসিস অফ ইনঅর্গানিক কম্পাউন্ড ইন লিভিং অর্গানিজম। ইনঅর্গানিক, তাহলে দেখো আমার এই যে বডিতে বা যে কোনো সেলে অর্গানিক কম্পাউন্ড আছে, ইনঅর্গানিক কম্পাউন্ড আছে। আমরা মূলত এই চ্যাপ্টারটা বায়োমলিকুল, দ্যাট ইজ অর্গানিক কম্পাউন্ড, কিন্তু অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমরা ইনঅর্গানিক নিয়েও আমাদের জানতে হবে, বিকজ ইনঅর্গানিক অনেক পার্ট আছে, মানে যেটাকে খনিজ বস্তু বলে, ঠিক আছে। কার্বন কন্টেনিং নেই, তার মধ্যে একটা তো ওয়াটারের কথা বললাম, ম্যাক্সিমাম ওয়াটার থাকবে। তোমরা জানো ওয়াটার একটা ডাইপোল, কেন H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের সঙ্গে জুড়ে থাকে। 104 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ওই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, মাঝখানে একটা অক্সিজেন দিয়ে। এগুলো ইনঅর্গানিক। কি কি ইনঅর্গানিক কম্পাউন্ড আছে আমরা চলো দেখে নিই। When a living tissue and dry to evaporate water, ওয়াটারকে ইভাপোরেট করবে। এই দেখো এখানে আমাদের ওয়াটারকে ইভাপোরেট করার পরে এরকম একটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। কিভাবে ড্রাই ওয়েট করবে? ইভাপোরেট করার একটা টেকনিক আছে, যে আমরা তাকে ওই যে বললাম একটা নির্দিষ্ট টেম্পারেচার, এটা কখনোই কিন্তু 100 ডিগ্রি হবে না, মানে 100 ডিগ্রিতে পুড়ে যাবে বা আরো বেশি অন্যান্য কম্পাউন্ডগুলো সব ইভাপোরেট হয়ে যেতে পারে। উই নিড টু ইভাপোরেট দ্য ওয়াটার কন্টেন্ট। তারপরে যা বেঁচে থাকলো, আমাদের একটা লিভারের সেলই হোক বা বডির যে কোনো অর্গানের টুকরোই হোক বা প্ল্যান্ট টুকরোই হোক, সেখান থেকে নিয়ে সেটা যখন ড্রাই হয়ে যায় তখনই তার তো মেটেরিয়ালগুলোর ওয়েট পাবো, সেটাকে আমরা মাপবো ড্রাই ওয়েট হিসেবে। ধরো আজকে তুমি আমি যা কথা শুনছি তারা কারো কারো ওজন 50 কিলোগ্রাম। তুমি এই 50 কিলোগ্রামই কি তোমার অ্যাকচুয়াল ওজন? না। বা একটা স্মল প্ল্যান্টের পার্টের টুকরো, তার ওজন কি যা ওজন করছি একদম কাঁচা গাছ থেকে কেটে এনে সেই প্ল্যান্ট পার্টটার ওজন কি সেটাই অরিজিনাল ওয়েট? না, কারণ তার মধ্যে ওয়াটার কন্টেন্ট মিশে আছে।
এবার ওয়াটারটাকে ইভাপোরেট করে দিলে যে সলিড মাসগুলো পড়ে থাকে, দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়ালস। ইনঅর্গানিক ম্যাটেরিয়াল তার মধ্যে অর্গানিক আছে, সবকিছু আছে। দ্য রিমেনিং ড্রাই ওয়েট ইজ burned to oxidize all carbon compounds to gaseous form, carbon dioxide and water vapor. আমরা এরপরে তারপরে তাকে নিয়ে ওই যে মেটেরিয়ালটা পড়ে রইলো, তারপরে তাকে নিয়ে আমরা খুব কন্ট্রোল ওয়েতে, মাথায় মনে রাখবে কন্ট্রোল ওয়ে, তাকে আমরা এবার টেম্পারেচার হাই করে বার্ন আউট করে দেবো, করে দিয়ে দেখবো একটা অ্যাশ বা পুরো ছাই মতো পড়ে থাকলে, যে আমাদের ছাই মতোগুলো দেখছো এখানে পুরো ছাই পড়ে আছে, এই ছাইগুলোকেই আমরা কালেক্ট করব। কালেক্ট করে নিয়ে আমরা একে আবার প্যারামিটারে মাপ করব কারা কারা। দ্য রিমেইনিং অ্যাশ কন্টেইনস ইনঅর্গানিক এলিমেন্টস। কি কি ইনঅর্গানিক থাকবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আদার মিনারেল পার্টস অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস লাইক SO4, PO4, এই পার্টগুলো থাকবে। এই সমস্ত পার্টগুলোকেই কিন্তু ওই ছাইয়ের মধ্যে পড়ে থাকবে। বুঝতে পেরেছো? এইটা যে জিনিসগুলো পড়ে রইল তারা অর্গানিক কি ইনঅর্গানিক? তারা মোস্টলি ইনঅর্গানিক। এবার আরেকটা কম্পেয়ার করি, যেটা এনসিইআরটির বইতে খুব সুন্দর করে দেওয়া আছে তোমাদের, এটা এখনো আমি ডিসকাস করে দেবো। খুব সুন্দরভাবে চার্ট, এটা পুরোপুরি এনসিইআরটির বই থেকে নেওয়া হয়েছে, যে আমাদের নন লিভিং আর্থে এবং হিউম্যান বডিতে কম্পেয়ার করে দেখব যে কোন মেটেরিয়ালটা কি রেশিওতে আছে। তার একটা চার্ট, খুব খুব ক্লাসিক্যাল চার্ট, এটা খুব মাইনিউটলি একটু কম্পেয়ার করবে। হাইড্রোজেন 0.14, হিউম্যান বডিতে যে 0.5, তার মানে কোথায় বেশি হলো? হিউম্যান বডিতে। আর্থের তুলনায় হিউম্যান বডিতে হাইড্রোজেন কন্টেন্ট কম্পারেটিভলি একটা ইউনিট এরিয়ার মধ্যে বেশি। কার্বন কম্পাউন্ড 0.03, তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড রূপে থাকে বাতাসে, আর সেটাই যখন হিউম্যান বডিতে বা এনি লিভিং বডিতে, মানে হিউম্যান বডি, লিভিং বডি, হিউম্যান বডিকে আমরা সবচেয়ে বেশি চিনি, তাই হিউম্যান বডির তোমাদের উদাহরণ দিচ্ছি 18.5%, সবকিছু কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। অক্সিজেন 46.6, হিউম্যান বডিতে 65.0, অবভিয়াসলি ইট ইজ অলসো মোর। নাইট্রোজেন আর্থে ভেরি লিটিল, আবার বলছে আর্থ, আই এম নট সেইং দ্য অ্যাটমসফিয়ার, আর্থের যে ক্রাস্ট আছে ভেরি লিটিল, খুব অল্প, কিন্তু সেটা হিউম্যান বডিতে গিয়ে আমরা জানি, এর আগে বলেছি তোমাদের কিছুটা, তোমাদের জানো নিশ্চয়ই যে আমাদের প্রোটিন, নাইট্রোজেন ছাড়া কখনোই প্রোটিন হবে না। আমরা নাইট্রোজেন সাইকেল, বিশেষ করে যারা বাংলায় পড়েছো তাদের কাছে নাইট্রোজেন সাইকেল নিয়ে আমি ডেসক্রাইব করেছি, যে নাইট্রোজেন সাইকেল আমাদের নেচারে শুধু এয়ারে থাকে, মোস্টলি মাটিতে মিশে থাকে নাইট্রেট ফর্মে, সেটা খুব লিটল, কিন্তু হিউম্যান বডিতে যখন সেটা আসছে বা লিভিং বডিতে আসছে তার পরিমাণটা বেড়ে যাচ্ছে। সালফার 0.03, হিউম্যান বডিতে 0.3, দ্যাট মিনস অবভিয়াসলি ইট ইজ অলসো মোর ইন হিউম্যান বডি। সোডিয়াম ন্যাচারাল ওয়ার্ল্ডে 2.8%, কিন্তু হিউম্যান বডিতে সেই সোডিয়াম অনেকটা কমে এসছে। সোডিয়াম মানে আমরা যে লবণ খাই, NaCl, সোডিয়াম ক্লোরাইড, সেটার মধ্যে সোডিয়াম আছে। দেন ক্যালসিয়ামও ন্যাচারাল ওয়ার্ল্ডে অনেকটাই বেশি, আমাদের পুরো আর্থ ক্রাস্টে থাকে প্রচুর ক্যালসিয়াম। চুনা পাথর আমরা বলি না, লাইমস্টোনস 3.6%, আর এখানে আছে 1.5%। আমাদের বডির যে যত বোন আছে, বোনটায় ক্যালসিয়াম আছে। ম্যাগনেসিয়াম 2.1, ম্যাগনেসিয়াম হিউম্যান বডিতে 0.1। সিলিকন 27.7%, মানে বেশিরভাগটাই তো সিলিকন, পুরো আর্থের ক্রাস্টে প্রচুর পাথর আছে, সিলিকনে ভরা, আর আমাদের বডিতে বালির কণা একদমই নেই। লক্ষ্য করে দেখো, এই কম্পেয়ারটা আমরা করলাম কেন? কারণ আমরা দেখব এই মেটেরিয়ালগুলো যেগুলো আর্থে আছে সেগুলো আমার বডিতেও আছে, রেশিওটা যাই হোক না কেন। আমরা এটাতে একটা অদ্ভুত কথা ভাবতে পারি, এই যে আমরা কিছুই নাই, আর্থের মধ্যে থাকা সবকটা কম্পাউন্ড একটা রেশিওতে অবস্থান করে একটা লিভিং অর্গানিজম তৈরি করছে। আবার দেখবে কোন অর্গানিজম যখন মারা যায় আবার আর্থেই এসে পড়ে। আমাদের অনেক রকম ফিউনারেল সেরিমনি আছে, কেউ কেউ মাটিতে কবর দেন, কেউ আগুনে পুড়িয়ে দেন। তার মানে কি হলো বলতো? যে মেটেরিয়ালগুলো আমরা কম্পাউন্ডগুলো নিয়ে জুড়ে ছিলাম লিভিং অর স্টেট হিসেবে, সেটা আবার নন লিভিংয়ে
আবার আর্থের সঙ্গে আমার অ্যাটমসফিয়ারে পুরো মিশিয়ে দেওয়া হয়, কিছুই না। তাহলে আর্থের সঙ্গে আমাদের একটা কানেকশন আছে, আর্থেরই মেটেরিয়ালগুলো আমাদের বডিতেই রয়ে গেছে, বাট অ্যামাউন্ট পার্সেন্টেজ কম বেশি, সেটাই তো দিয়ে তৈরি হয়েছে রেশিও দিয়ে আমাদের লিভিং বডি। এগুলো কিন্তু একটা ক্লাসিক্যাল কম্পারিজন, মাথায় রাখতে হয় এগুলো, এগুলো নানা রকম এক্সামে আসে, এগুলো বলতে হয়। এবারে আমরা এই যে কম্পাউন্ডগুলো দেখলাম, অর্থাৎ যা আর্থে আছে তা হিউম্যান বডিতেও আছে বা একটা লিভিং বডিতেও আছে। সেই লিভিং বডিতে থাকা জিনিসগুলো যখন পারমুটেশন কম্বিনেশনে জুড়ে যাবে, তখন তাদের জুড়ে জুড়ে অ্যাড হয়ে হয়ে এগুলো কিভাবে অ্যাড হলো, কিভাবে প্রমাণ করা গেছে লিভিং ওয়ার্ল্ডে, সেগুলো ক্লাস 12-এ বলবো, ক্লাস 10-এও বলা হয়েছে। মিলার উডের এক্সপেরিমেন্ট করেছি, কিভাবে একটা সেল তৈরি হয়েছে সেটা দেখানো হয়েছে কাউকে। এবার কনভেনশনালি ক্লাস 12-এ উঠলে এটাকে আরো ভালোভাবে তোমাদের সামনে রাখা হবে, তখন তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। আজকে আমরা ওই যে কম্পাউন্ডগুলোর কথা বললাম, যাদের আমরা আর্থ ক্রাস্টে দেখেছি, হিউম্যান বডিতেও দেখেছি, এগুলো তো অ্যানালাইসিস করে পাওয়া গেছে, ইজিলি অ্যানালাইসিস করা যায়, কেমিক্যাল অ্যানালাইসিস করে বের করা যায়। কিছু পরিমাণ মাস বা বডি থেকে কোনো একটা পার্ট নিয়ে তাকে যখন পুরো এইভাবে কেমিক্যালি আলাদা আলাদা করে ফেলি, আমরা অর্গানিক ইনঅর্গানিক এরকম কম্পাউন্ডগুলো পেয়ে যাই। এই যে ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো, সেগুলো পরপর মিশে কিছু রেশিওতে তারা এক একটা কম্পোনেন্ট তৈরি করবে। কেউ কেউ বানাবে প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিডস, অ্যাডিনোসিন, থাইমিন, এই সমস্ত মেটেরিয়াল একে একে তোমাদের জানবো। আমাদের ডিএনএর কম্পোনেন্ট কি, তার মানে কি, তুমি এইটুক বোঝার চেষ্টা করো, যা আমার নেচারে আছে, যা আমার আর্থে আছে, সেগুলোই দিয়েই কিন্তু আমরা তৈরি হয়েছি এবং আমাদের বায়োলজিক্যাল অর্গানিজম তৈরি হয়ে আছে। কেমিক্যাল এভলিউশনে এটা আমরা দেখব যে কিভাবে এই লিভিং অর্গানিজমটা ঘুরে ফিরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে, কিচ্ছু না, আর্থের ওই মেটেরিয়ালগুলোকে নিয়েই সুন্দরভাবে সেজে গুজে, তুমি আমি, কুকুর গরু ছাগল হরিণ প্রজাপতি সব তৈরি হয়েছে দিজ লিভিং অর্গানিজমের বডিতে। যে কিভাবে এগুলো আছে সেগুলোই আমরা এই চ্যাপ্টারে জানবো বায়োমলিকুলে। তার নামই বায়োমলিকিউল। বায়োমলিকুলের মধ্যে যে মেটেরিয়ালগুলো সে এক এক করে আসছে তোমরা জানো, তবুও তোমাদের নামগুলো একটু বলে দিচ্ছি। কি আছে এই যে তোমার আমার বডি, কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড আছে। কি জিনিস? অ্যামাইনো অ্যাসিড। কেন তার নাম অ্যামাইনো, কেন তাকে অ্যাসিড বলা হয়, উই উইল লার্ন লেটার। এটাই তো বায়োমলিকুলার ডিসকাশন। তাই অ্যামাইনো অ্যাসিড আছে, লিপিড আছে। এর আগের চ্যাপ্টারে তোমরা দেখেছো সিঙ্গার লিকনসলের যে প্রোটিন লিপিড, লিপিড প্রোটিন, PLLP মডেল, সেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা করতে হবে। সুগার, কার্বোহাইড্রেট, স্টার্চ, এগুলো আছে। আর আছে নাইট্রোজেন বেস, দ্যাট মিনস নাইট্রোজেন রিলেটেড কম্পাউন্ডস। ব্যাস, তুমি যদি জানো এই কটা জিনিসকে একটা যদি অ্যাকুমুলেট করে দিতে পারো, একটা লিভিং অর্গানিজম হবে। যদিও লিভিং স্টেটের সংজ্ঞা কি বা ডেফিনেশন কি সেটা আমরা পরে দেব। লিভিং সেল আর লিভিং স্টেট আলাদা। তুমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেললেই যে সেটা লিভিং হবে তা বলা যায় না। আমি একটা তাকে রেশিও দিতে হবে, তাকে একটার সঙ্গে একটা কানেকশন করতে হবে, তারপরে সেটা লিভিং এর মতো আচরণ করবে। বাট একটা ডেড অর্গানিজম, তার বডি থেকেও তুমি একটা সেল নিয়ে এসে এই মেটেরিয়ালগুলোই পাবে। কিন্তু কেন সেটা ডেড হয়ে গেল? কারণ তার মধ্যে হোল বডির যে ব্যালেন্স সিস্টেমটা আছে, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, সুগার, নাইট্রোজেন বেস অ্যান্ড আদার পোর্শন, তার জন্য ইনব্যালেন্স হওয়ার জন্য বডি ডেড হয়ে গেছে, নন লিভিং স্টেটে থেকে গেছে। কখন লিভিং বলবো মনে রেখো, এই চ্যাপ্টারটায় কিন্তু আমাদের এতটা ইম্পর্টেন্ট, আমাদের লিভিং স্টেটের ডেফিনেশনে আসতে হবে, একদম শেষে আসবো। হোয়াট ইজ লিভিং স্টেট? ভাবতে থাকো তোমরা, লিভিং কাকে বলবো, নন লিভিং কাকে বলবো। তাহলে দেখেছো নন লিভিং এও একই কম্পোনেন্ট থাকে, লিভিং এও একই কম্পোনেন্ট থাকে, কিন্তু কখন কোন কম্পোনেন্টটাকে নন লিভিং বলবো, কোন কম্পোনেন্ট গুলোর মিশলে লিভিং বলবো, জাস্ট থিঙ্ক ইট। এখন থিঙ্ক করতে থাকো, শেষে আমরা তার জবাব দেব। লিভিং স্টেটটা কি, এটাই কিন্তু বায়োমলিকুলের
কে যেভাবে সিলেবাস সাজানো আছে আমাদের বলে দেওয়া আছে যে ফার্স্ট অফ অল শেষ পর্যন্ত বায়োমলিকুল পড়ার পরে স্টুডেন্টদের জানানোর চেষ্টা করতে হবে হোয়াট ইজ দ্য লিভিং অ্যাকচুয়ালি, আমরা লিভিং কিভাবে লিভিং হলাম। দিস আর বায়োমলিকুলস হ্যাভিং মলিকুলার ওয়েট লেস দ্যান 1000 ডাল্টন, এর আগেই আমরা বলে দিয়েছি, ডিএ বলা হয় এটাকে সংক্ষেপে। মলিকুলার ওয়েট অফ বায়োমলিকুলস ফাউন্ড ইন দ্য অ্যাসিড সলিউবল পুল রেঞ্জ, মানে কোনটা, ফিল্ট্রেটের মধ্যে, যেটা ফিল্ট্রেট করে পড়ে গেছে। কেন আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দিয়েছিলাম, অ্যাসিডে আমরা যেগুলোকে গুলে গেছে 1000 ডাল্টনের নিচের গুলো পুরো ডিজলভ হয়ে গেছে, পুরো ফিল্ট্রেট হয়ে গেছে। ফ্রম 18 to 800 ডাল্টন যেগুলো অ্যাসিড সলিউবলে পড়েছে, 18 থেকে 800 ডাল্টন, অলমোস্ট নিয়ার অ্যাবাউট, দেখো 1000 এর তো নিচে, 1000 এর উপরে গেলে পুরো ডিজলভ হয় না, উপরে ভেসে থাকে। আমরা তাহলে বায়োমলিকুলের আইটেমগুলো জানলাম এবং তার একটা বেসিক নলেজ জানলাম, 1000 ডাল্টনের নিচে 18 থেকে 800 ডাল্টন মলিকুলার ওয়েট, এভাবে দেখানো হয় তোমাদের কাছে। নাও ওয়ান বাই ওয়ান এক একটা যে কম্পাউন্ডগুলো তোমাদের এইমাত্র বললাম যে 4টে মেজর কম্পাউন্ড, তাদের আমরা অল্প অল্প করে পরিচয় জানার চেষ্টা করব। অ্যামাইনো অ্যাসিড, এই যে তোমার আমার বডিটা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন দিয়ে, আগেই বলে দিচ্ছি, কারণ সেই প্রোটিনের ডেফিনেশন সমস্ত পার্টগুলো তো একে একে জানবই, আমি এখনই একটু বলে দিচ্ছি। একদম আমাদের বডি এই যে কেন অ্যামাইনো অ্যাসিড, তুমি বাড়িতে মাংসের টুকরো খাও, কি খাচ্ছ আসলে, প্রোটিন বলা হয়, মাংস খেলে প্রোটিন হয়, আসলে প্রোটিন মানে ওই বেসিক ইউনিট অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা এরপরে ভাগ করে দেখাবো মাইক্রোমলিকিউল, ম্যাক্রোমলিকিউল। মাইক্রো মিন স্মল, ম্যাক্রো মানে বিগার। অ্যামাইনো অ্যাসিড যেটা দেখছো এটা কিন্তু একটা মাইক্রোমলিকিউল, ছোট সূক্ষ্ম, আর এর ম্যাক্রোটার নাম কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন জুড়ে যাবে একটা চেনের মতো, নাম হয়ে যাবে প্রোটিন। একটু কিন্তু এখনই বলে দিলাম, একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। তোমাদের বাড়িতে মা, যদি কারোর বাড়িতে বোন বা কারোর পরিচিত মেয়েরা থাকে, দেখবে মেয়েরা অনেক সময় পুঁতি বলে না, পার্লের মালা পরে, ওই যে পার্লের ছোট 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 দানাগুলো, এই দানাগুলোকে তুমি কম্পেয়ার করো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে। একটা পার্ল দিয়ে কানের দুল হতে পারে, কিন্তু যখন অনেকগুলো পার্লকে একসঙ্গে তুমি সুতো দিয়ে গেঁথে দেবে, তখন দ্যাট উইল কনভার্ট ইনটু এ গার্ল্যান্ড, মালা, তোমার গলার মালা হয়ে যাবে। তাহলে ওই যে মালা সম, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে যেটা একসঙ্গে যদি মালাটাকে জুড়ে ধরে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ম্যাক্রোমলিকুল, প্রোটিন। তাহলে ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে মেইন ডিফারেন্সটাকে পরে আরেকবার বলবো, পুরো কনভেনশনাল স্লাইড আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা আগে অ্যামাইনো অ্যাসিড বলছি, মানে এটা একটা স্মল ইউনিট অফ প্রোটিন। তাহলে তুমি যখন প্রোটিনটা, মাংসটা খাচ্ছ, ডাল খাচ্ছ, তুমি আসলে প্রোটিন তো খাচ্ছ, ইট ইজ ট্রু, ম্যাক্রো ফর্মে তুমি খাচ্ছ। এবং আগেই বলে দিই, তোমার বডির যে এনজাইমগুলো আছে, সেই এনজাইম ওটাকে কুচকুচি কুচি কাটছে, কেটে যে স্মল পার্টিকেলগুলো করেছে না, মাইক্রোমলিকুল, মাইক্রো ফর্মে ম্যাক্রো থেকে মাইক্রোতে কনভার্ট করছে। ম্যাক্রো মানে বিগার, টুকরো টুকরো কুচি কুচি করে শাক এনেছে বাড়িতে, বড় বড় আস্তে আস্তে শাক, সেটাকে কুচি কুচি করে কেটে রান্নার উপযুক্ত করা হয়েছে। এবং আমার বডিতেও ওই প্রোটিনটা ডিরেক্ট অ্যাবজর্ব হতে পারে না, ডাইজেশনে এগুলো আমরা জানবো। ওই স্মল পার্টে যতক্ষণ না আসবে ততক্ষণ আমার বডি অ্যাবজর্ব করতে পারে না। তাহলে ততক্ষণে কি করতে হবে, তাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে হবে। অ্যামাইনো অ্যাসিড আমরা একটু পরে বলবো যে অ্যামাইনো কেন, অ্যাসিড কেন। আর টিপিক্যাল অ্যামাইনো অ্যাসিড ইজ ফর্মড অফ এ অ্যামাইনো গ্রুপ হাইফেন NH2, হাইফেন মিন্স বন্ড, and a acid group dash C-double H, পুরো ড্রয়িং করে দেখিয়ে দেবো তোমাদের। একটা C-double-H গ্রুপ থাকবে এক পাশে থাকবে অ্যামাইনো গ্রুপ, অর্থাৎ একটা মিথেন মনে করো। মিথেন স্ট্রাকচার এখানে কিন্তু একটুখানি টিপিক্যাল কথা বলবো, শুধু কথা শুনে বুঝতে হবে। মিথেন কেমন হয়, CH4, মাঝখানে একটা C, তার চারিদিকে 1 2 3 4 চারটা হাইড্রোজেন লেগে আসলো, দিস ইজ মিথেন। তাহলে এই কার্বনটারই মনে করো একটা দিকে জুড়ে আছে কার্বনের 4টে, পুরো কার্বনকে এরকম 4টে বন্ড দিয়ে তুমি লিখেছো। এবার একটা হাইড্রোজেনকে তুমি রিপ্লেস করে দিয়েছো NH2 দিয়ে,
NH2 বন্ড, তাহলে মাঝখানে সি, এ পাশে আছে NH2। আবার এ পাশে ধরে রেখেছি কার্বনকে, এবার এ পাশে কি আছে, আবার হাইড্রোজেনকে সরিয়ে দিলে, রিপ্লেস করলে তার মধ্যে COOH, একদম গ্রুপ, কি বলা হয় এটাকে, কার্বক্সিল গ্রুপ। আর NH2 কে বলে অ্যামাইনো গ্রুপ। তাহলে এই যে কার্বক্সিল গ্রুপ, তাহলে অ্যামাইনো অ্যান্ড কার্বক্সিল, উপরে একটা H, নিচে একটা H রয়ে গেছে, এখনো রয়ে গেল। এই স্ট্রাকচারটি কি, আরেকটা যে H আছে, তার মানে উপরে দুটো H আছে, তাই না? একটা H কে তুমি সরিয়ে দিয়ে এখানে আরো জটিল কিছু কম্পাউন্ড জুড়ে দিতে পারো। সেই জটিল কম্পাউন্ড গুলো এক এক রকম হতে পারে, তার কোনো ঠিক নেই, কিন্তু বেসিক স্ট্রাকচারে অ্যামাইনো অ্যান্ড অ্যাসিড, অ্যামাইনো মিন্স NH2 অ্যান্ড অ্যাসিডিক গ্রুপ দুটো আছে। ওপরে যে কমপ্লেক্সটাকে একসঙ্গে জুড়ে দিয়েছে তাকে আমরা অ্যালকাইল গ্রুপ বলবো, এটাকে আমরা ডিনোট করি আর দিয়ে। কোনো একটা কম্পাউন্ড তোমাকে অ্যানালাইসিস করতে বলা হয়েছে, তুমি দেখলে যে সেটা কি অ্যামাইনো অ্যাসিড কিনা, বাস তুমি খালি খুঁজে দেখো যে তার মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে এবং অ্যাসিড গ্রুপ আছে, ওকে, কমপ্লিট, ইট ইজ অ্যামাইনো অ্যাসিড। আরেকটা দেখলে খুব বড় একটা কার্বন কম্পাউন্ডের একটা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সটাকে একটা প্যাকেট করে দিয়ে একসঙ্গে জড়িয়ে দিয়ে বলে আর কিছু জানা দেয় না, তোর নাম আর গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, আর আমরা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর নিচে একটা হাইড্রোজেন ঝুলে আছে, হাইড্রোজেন থাকতেই হবে। তাহলে NH2 and COOH are attached to the same carbon atom, যেটাকে বললাম একটা যদি কার্বন থাকে তাকে আলফা কার্বন বলে। যদি দুটো কার্বন থাকতো, আমি মিথেনকে সবচেয়ে C2H, তারপরে যদি থাকতো দুটো কার্বন থাকতো, তাহলে প্রথম কার্বনকে আলফা, তারপরের কার্বনকে বিটা, তারপরে যদি তিনটে সি থাকে আলফা, বিটা, গামা, ডেল্টা, এইভাবে করে আমরা তাদের চেন করে দেবো। আমি মিনিমামটা দিয়ে শুরু করলাম। দেয়ারফর দে আর কল্ড আলফা অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ সব থেকে সিম্পল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। চলো দেখি কেমন দেখতে হয়। দিস ইজ ইটস লুক। আমি আগে কি বলেছিলাম, এটাকে যে কোনো অ্যাঙ্গেলে তুমি ড্রয়িংটা এখানে কোথায় উপরে কি নিচে করবে আপাতত এখানে কিছু যায় আসে না। আমরা এখানে দেখো ডান পাশে, এই যে দেখতে পাচ্ছ ডান পাশে আমাদের রাইট হ্যান্ড সাইডে এই যে NH2, আমরা NH2 কে এই পাশেও রাখতে পারতাম, কোনো ব্যাপার না, আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে আমরা ডিরেক্ট একটা NH2 গ্রুপকে দিয়ে দিয়েছি। এখানে কি, এখানে আরেকটা হাইড্রোজেনকে জুড়ে আমরা একটা বন্ডটা রয়ে গেছে COOH জুড়ে দিয়েছি। এবার বলেছিলাম এখানে একটা খুব কমপ্লেক্স হাইড্রোজেনের এবং কার্বনের একটা কম্পাউন্ড থাকে, যেটাকে আমরা নাম দিয়েছি আর অর অ্যালকাইল গ্রুপ। আর একটা হাইড্রোজেন তো অলরেডি থেকে যায়, কি ছিল, এটা ছিল একটা মিথেন CH4, চারটে হাইড্রোজেন জুড়ে ছিল। আমরা চারটে হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছি NH2 দিয়ে, আরেকটাকে করেছি COOH দিয়ে। এটা হয়ে গেল একটা বেসিক স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিডের কার্বন কয়টা, কার্বন আছে অনলি ওয়ান। দিস কার্বন পজিশন ইজ কল্ড আলফা কার্বন পজিশন। এরকম করে বিটা বা অন্যান্য পজিশনগুলো তোমাদের সামনে এক এক করে আসবে। আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। আর হাইড্রোজেন ইন গ্লাইসিন, এখানে আমরা যদি গ্লাইসিন নামে যে অ্যামাইনো অ্যাসিডটা, দ্য মোস্ট সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, এটা পরীক্ষায় আসে, দ্য সিম্পলেস্ট, রাইট দ্য নেম অফ সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে আমরা শুধু NH এবং COOH মানে একটা কার্বক্সিল, একটা অ্যামাইনো গ্রুপ, কার্বক্সিল অ্যামাইনো অথবা অ্যামাইনো কার্বক্সিল, যা আগে পরে বলো, কিছু যায় আসে না, তুমি দুপাশে দিয়েও দিতে পারো। এখানে যেমন একটা অ্যাঙ্গুলার করে দেওয়া আছে, নো প্রবলেম, সেটা অ্যাঙ্গুলার করে দিতে হবে বা দুপাশে দিতে হবে। দুটো হাইড্রোজেন, আর তো কিছু নেই। প্রথমেরটা কিন্তু কোনো অ্যালকাইল গ্রুপও নেই, অ্যালকাইল গ্রুপও নেই, তাই এইটা হচ্ছে সিম্পলেস্ট। এটাও একটা আলফা পজিশন, কার্বনের পজিশন অনলি ওয়ান, সিঙ্গেল আলফা। এবার পরেরটা দেখো, ধরো এই হাইড্রোজেনকে আমি আগের বার যেরকম আমি আর বলেছিলাম, এই হাইড্রোজেনটাকে আমরা এখানে অ্যালকাইল গ্রুপ বলছি। তাহলে অ্যালকাইল গ্রুপ কে কে হতে পারে, তাহলে হাইড্রোজেন মে বি অ্যালকাইল গ্রুপ অফ এ সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিডে। এবার কখনো অ্যালকাইল গ্রুপ হিসেবে দেখো একই, উপরের COOH, এখানেও COOH, এখানে NH2, এখানে NH2, চলো কোনো ডিফারেন্স আছে, সবকিছু এক আছে। এবার এইখানের হাইড্রোজেনটা বদলে গিয়ে এবার একটা CH3 ঢুকে গেল, তাহলে এক কথায় CH3, ওই যে প্যাকেট বলেছিলাম, এটা কিন্তু ক্রমাগত জটিল হতে পারে। অ্যালকাইল গ্রুপ মে বি ভেরি কমপ্লেক্স।
তাহলে CH3 রয়ে গেল, এটার নাম হয়ে যাবে অ্যালানিন। তাহলে সেকেন্ড সিম্পলেস্ট ইজ অ্যালানিন, ফার্স্ট সিম্পলেস্ট ইজ গ্লাইসিন। এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নাম। কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে? অ্যামাইনো অ্যাসিড আছে 20টা। ঠিক আছে, এসেনশিয়াল, নন এসেনশিয়াল। ট্রুলি স্পিকিং 10 আর এসেনশিয়াল, 10 আর নন এসেনশিয়াল। আমরা একটু পরে ডিসকাস করবো এগুলোকে নিয়ে। তাহলে অ্যালানিন আমাদের সেকেন্ড সিম্পলেস্ট। তারপরে যদি অ্যালকাইল গ্রুপ দেখো ঠিক একই রকম নিচের দিকে, বাকিগুলো সেম আছে। এপাশে এই অ্যালকাইল গ্রুপটাকে আমরা কি বলেছি? CH2OH। OH একটা হাইড্রক্সিল গ্রুপ, যা খুশি জুড়ে থাকতে পারে। তাহলে এইটাকে আমরা গ্রুপ করে এই জটিলতাগুলোকে সিম্পল করবার জন্য তাকে আমরা সিম্পল আরেকটা আর লিখে দিলাম। তাহলে দেখে নাও, আর গ্রুপটার নাম একত্রে কি হচ্ছে? এটাও আর গ্রুপ, এটাও আর গ্রুপ, এটাও আর গ্রুপ। কারণ আর গ্রুপ ডাজ নট মিন দ্য অ্যামাইনো অ্যাসিড। আর গ্রুপটা একটা তার কমপ্লেক্সিটিকে নির্ভর করে। কিন্তু হোয়াই ইট ইজ অ্যামাইনো অ্যাসিড? বিকজ অল দ্য কম্পোনেন্ট যেগুলো শো করা আছে প্রত্যেকটাতে অ্যামাইনো আছে, NH2 বন্ড NH2, COOH বন্ড COOH, একটা বন্ড তো দিতে হবে, COOH কার্বক্সিল, NH2 অ্যামাইনো, বাস অ্যামাইনো অ্যান্ড অ্যাসিড, অ্যামাইনো অ্যান্ড অ্যাসিড। মনে রেখো আরেকটা কথা তোমাদের ক্ষেত্রে বলে দিই, এই যে তিনটে অ্যামাইনো অ্যাসিডের পরিচয় তোমাদের দিলাম, তাহলে অ্যাটলিস্ট তিনটের মধ্যে একটা আরেকটার নাম কি? যদি অ্যামাইনো গ্রুপ CH2OH থাকে তার নাম হয়ে যাবে সেরিন। তাহলে বুঝতে পেরেছো, গ্লাইসিন, অ্যালানিন অ্যান্ড সেরিন মোস্ট কমন, মোস্ট সিম্পলেস্ট, আর তার মধ্যে সিম্পলিয়েস্ট কে? গ্লাইসিন। বুঝতে পেরেছো তো? তাহলে এই তিনটে অ্যামাইনো অ্যাসিডের নাম অ্যাটলিস্ট তোমরা 20টার মধ্যে জেনে নিলে শুরুতেই। তাহলে গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, আরো আছে 20টা নাম, ভ্যালিন, অনেক কিছু পাবো আমরা। ফর্মুলা আছে, তাকে মনে করবা, ফর্মুলা দিয়ে দেবো, ক্লাস 12-এ উঠে দেবো। আমরা এক এক করে জাস্ট ইন্ট্রোডাকশন করছি, এদের একটা একটা অ্যামাইনো অ্যাসিড ইন্ট্রোডাকশন করছি। তাহলে ইন্ট্রোডাকশনে কি বোঝা গেল? বেসিক স্ট্রাকচার অ্যামাইনো অ্যান্ড অ্যাসিডিক থাকবে, অ্যান্ড তার সঙ্গে থাকবে একটা অ্যালকাইল গ্রুপ হিসেবে। সবকটাকে আমরা আর 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 করে লিখে গেলেই আমাদের আর কোনো দরকার নেই, ব্যাস হয়ে গেল, সিম্পল। এবার যে কথাটা তোমাদের বলেছি, এইগুলোর মধ্যে কোনো অ্যামাইনো অ্যাসিড নিউট্রাল হতে পারে, কোনো অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক হতে পারে, কোনো অ্যামাইনো অ্যাসিড বা অ্যালকালাইন হতে পারে। কিভাবে হবে বলো তো? ভেরি ইজি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ধরো ওপরেরটায় দেখছি, আমরা জানি অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো এই দুটো একদম ইকুয়াল প্রপোর্শনে আছে, 1 and 1। তাহলে কোনো কিছু যখন ইকুয়াল প্রপোর্শনে থাকে তখন সেটা হয়ে যায় নিউট্রাল। এবার ধরো কোনো অ্যামাইনো অ্যাসিডে দেখবো COOH, এরপরে সি নাম্বারটা বাড়বে, তার মধ্যে COOH মনে করো দুবার লেগে আছে, দুবার মানে অ্যাসিড গ্রুপ লেগে আছে, আবার তার সঙ্গে একটা অ্যামাইনো গ্রুপ লেগে আছে, অ্যামাইনো গ্রুপে একটা, দুটো COOH। তাহলে COOH যেটাকে অ্যাসিডিক নেচারকে দিচ্ছে, তাহলে সেটা হবে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক প্রপার্টিটার মধ্যে একটু অ্যাসিডিটি বেশি দেখা যাবে। আবার কখনো এমন হতে পারে যে তার মধ্যে অ্যামাইনো গ্রুপ দুটো লেগে আছে, কারণ কার্বন যখন সংখ্যায় বাড়বে, দেখবো এখন তো কার্বন একটা আছে, এরপরে কার্বন বাড়বে, কার্বন বাড়লে দেখবে সেখানের মধ্যে ইচ্ছে করে অ্যামাইনো অ্যাসিড দুটো জায়গায় অ্যামাইনো অ্যান্ড অ্যাসিডিক গ্রুপ আছে মানে অ্যামাইনো অ্যাসিড, বাস, এটা সিম্পল। কিন্তু তার নাম্বার কম আর বেশির উপরে সেটা অ্যাসিডিক বা অ্যালকালিনিটি তাদের বেসিকনেস নির্ভর করে। তাহলে যদি NH2 দুটো থাকে, COOH একটা থাকে, ক্লিয়ার কাট NH2 বেশি থাকা মানে তাকে আমরা অ্যালকালাইন বা বেসিক অ্যামাইনো অ্যাসিড বলবো। তাহলে এইভাবে অ্যালকালাইনিটি, বেসিসিটি তার নাম্বার অফ NH2 অর COOH গ্রুপের উপরে নির্ভর করবে। বায়োমলিকুলার, এগুলো খুব ইন্টারেস্টিং একটা টপিক, এক এক করে এগুলো হয়তো তোমাদের কাছে জানাই আছে কিছু, তবু আমার মুখ থেকে শুনে তোমরা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। অ্যামাইনো অ্যাসিড এট 3 টাইপস, যেটাকে বললাম অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, কিছুক্ষণ আগে বলেছিলাম গ্লুটামিক অ্যাসিড। ক্লিয়ার কাট দেখার দরকারই নেই, তুমি বুঝে নেবে যে অ্যাসিডিক গ্লুটামিক অ্যাসিড যেটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে COOH এর নাম্বার মোর আছে। বেসিক অ্যামাইনো অ্যাসিড কার সংখ্যা বেশি হবে? বলো 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 বলো, কার বেশি হবে? NH2 নাম্বার বেশি হবে অ্যালকালিনিটি, ঠিক আছে, সেটার মধ্যে প্লাস সাইন থাকে।
আর নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন, যেটার মধ্যে যতগুলো অ্যামাইনো ততগুলোই কার্বক্সিল, একটা একটা, দুটো দুটো, তিনটে তিনটে, চারটে চারটে, ইকুয়াল থাকবে নিউট্রাল। সাম অ্যামাইনো অ্যাসিড আর অ্যারোম্যাটিক। অ্যারোম্যাটিক মানে হুইচ হ্যাজ সাম স্মেল, অ্যারোমা, গন্ধ থাকবে, তাই না? তার মধ্যে কে কে আছে? ট্রিপসিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। দেখো এই নামগুলো কিন্তু এক এক করে তোমাদের অ্যামাইনো অ্যাসিডের যে নামের যে ভান্ডার, 20 নেমস তোমাকে মাথায় রাখতে হবে। আস্তে 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 পড়তে পড়তে, আমি মুখস্থ তো তোমরা করবে, তোমরা হঠাৎ করে একটা চার্ট দিয়ে দেবো, দিয়ে দিলাম, হয়তো তার মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম দেওয়া আছে, ফর্মুলাও আছে, ফর্মুলাও দেবো, ক্লাস 12 উঠে দেবো, যে একটা ফর্মুলা দিয়ে দেবে, ব্যাস 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম তোমার মুখস্থ হয়ে যাবে। কিন্তু মুখস্থ হতে গেলেও তার তো শর্ট ফর্মে দেবো। কিন্তু তোমাকে জি ফর গ্লুটামিক অ্যাসিড যখনই বলবে, আবার জি ফর গ্লাইসিনও হয়, তার একটা ফর্মুলা দিয়ে দেবে। তাহলে তোমাকে জি শুনলেই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করবে, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, ঠিক আছে? এইভাবে তাহলে কতগুলো অ্যামাইনো অ্যাসিড? প্রথমে গ্লিসারল, তারপরে অ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, এগুলো আমরা আগেই জেনেছি। এবার আমরা নতুন করে অ্যাড করলাম গ্লুটামিক অ্যাসিড, আরেকটা লাইসিন। নামগুলো মনে রাখো, কিন্তু সব অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ আছে ভ্যালিন, অলসো অ্যামাইনো অ্যাসিড। কিছু অ্যারোম্যাটিক যার মধ্যে একটু স্মেল, এগুলো কিন্তু যারা নিট দেয়, যারা হায়ার বায়োলজিকে জানতে চায়, তাহলে কিন্তু এইভাবে আসে। তার জন্য পরে ফর্মুলা দিয়ে তোমাদের একটু একটু মনে রাখতে হবে কায়দা করে, যে তোমাকে এখন আমি বলে গেলাম, তুমি বলো তো অ্যারোম্যাটিক কি আছে, তুমি বলে যাবে, আই নো ইট। কিন্তু তোমাকে এইগুলো ফার্স্ট লেটারগুলো নিয়ে একটা নিমোনাইসাইজড করে নিতে হবে, নিময়িক দিতে হবে, বাট আদারওয়াইজ উই হ্যাভ টু মাগ আপ, বাই হার্ট করতে হবে। কারণ তোমাকে আইডেন্টিফাই করতে দেওয়া যাবে হুইচ ইজ অ্যারোম্যাটিক, হুইচ ইজ বেসিক, বা কোনটা নিউট্রাল, কোনটা অ্যাসিডিক, এগুলো আলাদা আলাদা করে আসে। মনে রেখো, এরকমই এক কোশ্চেন আসবে, কিন্তু একটু কঠিন টাইপের, মনে বেশি রাখতে হবে। কিরকম আছে? টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, দেন ট্রিপ্টোফ্যান, এগুলোকে নিয়ে একটু স্লোলি বলছি, তোমাদের নামগুলো মাথায় রেখো। দেয়ার আর 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড দ্যাট টেক পার্ট ইন প্রোটিন সিনথেসিস। অর এই যে প্রোটিনটা, এই যে আমার গাল হয়েছে, কপাল হয়েছে, চোখ, নাক, কান, মুখ, হোল বডি, তোমার আমার সবার, সমস্ত বডিতে আসলে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড কতগুলো? এই 20টা, মাত্র 20টা। কিছু আর্টিফিশিয়ালি সিনথেসিস অ্যামাইনো অ্যাসিড বানানো হয়েছে এখন, সেগুলোর কথা একটু পরে জানবে, যখন তোমরা আরো বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বা এগুলো নিয়ে পড়বে। আগে বেসিক এবিসিডি তো শিখি। এবিসিডিতে 20 অ্যামাইনো অ্যাসিড মাথায় রেখো। তাহলে 20-র মধ্যে তো অনেকগুলো অলরেডি জেনেই নিলে, আরো এক এক করে আমরা আসবো। ক্লাস 12-এ উঠে অলমোস্ট 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম অনেক স্টুডেন্ট আছে আমার যারা মনে করতে পারে, মুখস্থ করতে পারে। এটাকে ম্যান্ডেটরি এমন কিছু নয়। যারা বায়োলজিকে নিয়ে আরো গভীরভাবে পড়ে, 20টা অ্যামাইনো অ্যাসিড ইনস্ট্যান্ট ওয়েতে বলে। তোমাদের ইনস্ট্যান্ট ওয়েতে বলতে হবে দরকার নেই, 2-4টে বললেই হবে। 2-4টে মনে রাখো, আস্তে আস্তে তোমার যে, যেমন আমাদের ভোকাবুলারি অল্প অল্প করে শিখতে শিখতে অনেক ভোকাবুলারি হয় না? তোমরা দেখো এই বয়সে এসে কতগুলো 5000 ভোকাবুলারি নিশ্চয়ই হয়েছে। তাহলে ওইগুলো হয়েছে, তাহলে এইগুলো নিশ্চয়ই হবে। মাত্র তো 20টা ভোকাবুলারি, তাই দুটো এই 20টা নামকে নানা কিছুর সঙ্গে কম্পেয়ার করে তোমরা মনে রাখতে পারো 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড। চলো অ্যামাইনো অ্যাসিডের একটু ক্লাসিফিকেশনটা দেখে নিই, যে কি রকম অ্যামাইনো অ্যাসিড। কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। হোয়াট ইজ মিনিং অফ দ্যাট? এসেনশিয়াল দরকারি, নন এসেনশিয়াল দরকার নেই। আরে দরকার নেইটা আবার কি কথা? রিয়েলি বডির জন্য তো দরকার আছে, তাহলে কেন তার নাম নন এসেনশিয়াল বললাম? ইয়েস, হিয়ার ইট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। নন এসেনশিয়াল কথার অর্থ হলো যেটাকে আমার বডি থেকে নিজেই আছে, আগে থেকেই আছে, নিজে থেকেই বিভিন্ন কম্পাউন্ডগুলো জুড়ে জুড়েও না তৈরি করতে পারে, তার নাম নন এসেনশিয়াল। মানে তাকে বাইরে থেকে আমার নেওয়ারই দরকার নেই, খাওয়ার মধ্যে দিয়ে আমার নিতে হবে না, নন এসেনশিয়াল। বডিতে লাগবে, আবার এটা মানে এটা নয় যে আমার বডির কোন একটা পার্ট বানাতে লাগবে না, তা তো না, লাগবে, বানাতে তো লাগবে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তো, কিন্তু সেটা আমাকে বাইরে থেকে অ্যাড করে ভিতরে ঠুসে দিতে হবে না। আবার এসেনশিয়াল মানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, বডির তুমি হাজার চেষ্টা করো না কেন ও নিজে নিজে বানাতে পারে না।
তখন তাকে কি করতে হবে, তার বডি দিয়ে ঢেলে দিতে হবে, মুখ দিয়ে খাইয়ে দিতে হবে। সো দিজ আর এসেনশিয়াল। চলো একটু লেখাটা দেখে নিই কি আছে, নিশ্চয়ই বুঝতে পারবে, একটু প্রুফ দরকার না। চলো প্রুফ নিই। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দে ক্যানট বি সিনথেসাইজড বাই দ্য বডি, আমার বডিতে সিনথেসাইজ করতে পারে না, অ্যান্ড শুড বি সাপ্লাইড থ্রু ডায়েট, খাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। এক্সাম্পল কি, লাইসিন দরকার আছে, লিউসিন, আইসোলিউসিন, ট্রিপ্টোফ্যান, এগুলো আছে। এছাড়া আছে নন এসেনশিয়াল, আমি আগেই বলে দিয়েছি, দে ক্যান বি সিনথেসাইজড বাই দ্য বডি। এক্সাম্পল গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, আর্জিনিন, এগুলো বডি নিজে থেকেই সিনথেসাইজ করতে পারে, তাই তাকে বলা হয় নন এসেনশিয়াল। ভেরি ইন্টারেস্টিং একটা কথা বলে দিই, মনে রাখবে এখানে একটা আর্জিনিন নামটা দেখছে না, লাস্ট নামটা আছে, এই যে আর্জিনিন, এই নামটার দিকে খেয়াল করবে, আর্জিনিন, এটা একটু গোল করে দিই। ভেরি ইন্টারেস্টিং অ্যামাইনো অ্যাসিড। এটা কিরকম, একটা বাচ্চা যখন মোটামুটি 5-6 বছর 7 বছর এরকম থাকে, কারো ক্ষেত্রে এটা ডিফার করে, তখন আমার বডি এই আর্জিনিনকে সিনথেসিস করতে পারে না, নিজের বডি পারে না। তখন কি বলবো, এখানে তো আমি বলছি দে ক্যান বি সিনথেসাইজড, বাট আর্জিনিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা আমার বডি সিনথেসিস করতে পারে না। তখন কি হবে, ওই যে 5 থেকে 7 বছরের একটা বাচ্চা, তাকে করতে হবে কি, যে বাচ্চা মানুষটি, সে একটা ছেলে মেয়ে যে কোনো, তাকে বাইরে থেকে নিতে হবে। তাহলে বাইরে থেকে নিতে গেলে তার নাম কি হয়ে যাবে, তার নাম তো হয়ে গেল এসেনশিয়াল। ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন, তার একটা অদ্ভুত নাম আছে, তাকে আমরা এসেনশিয়ালও বলতে পারি অ্যাট সার্টেন এজ, আবার নন এসেনশিয়াল বলবো, কারণ একটা এজ পরে 7-8 বছর পরে, বাচ্চাটার বয়স যখন 7-8 বছর বা 10 বছর, তখন আমার বডি নিজে থেকেই সেই বাচ্চাটি, আমি তুমি সবার নিজে থেকে আর্জিনিন সিনথেসিস হচ্ছে, নন এসেনশিয়ালে পড়ে গেল, তখন একে বলবো সেমি এসেনশিয়াল। তাকে এসেনশিয়ালও না বলে নন এসেনশিয়ালও না বলে তাকে সেমি, বিটুইনে রাখবো। কিন্তু ওই 8-10 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন ধরে তার নাম হয়ে যাবে নন এসেনশিয়াল। এবার মজা একটা গল্প বলে দিই, গল্পটা ভালো লাগবে। তাই আর এটা থাকে কোথায় জানো, আর এই যে আর্জিনিনটা চকলেটে থাকে, কোকোতে থাকে। এবার যে কোনো রকম এই চকলেটটা যেই খাবে না একটা বাচ্চা, কোকো চকলেট পার্টিকুলারলি, ক্যাডবেরি হতে পারে, এই ধরনের কিটক্যাট হতে পারে, সে যখন খাবে বাচ্চা একটা, তখন তার বডিতে ওই বাইরে থেকে তার তো বডি তৈরি করতে পারছে না, ওই যে আর্জিনিনটা ঢুকছে, তাই দেখবে বাচ্চা বয়সে চকলেটের প্রতি একটা অ্যাফিনিটি থাকে বাচ্চাদের। তার মানে কি অ্যাফিনিটি বলতো, ওই যে আর্জিনিন, সে আর্জিনিনের প্রতি আবার ন্যাচারাল অ্যাফিনিটি থাকে। খুব বড় বয়স্ক বুড়ো মানুষ আমার মতো লোক পড়ছে, খাই না তা নয়, খাই, কিন্তু অ্যাফিনিটি তো নেই চকলেটের প্রতি। ঠিক আছে, দিয়ে দিলে খেয়ে নিলাম, কিন্তু অনেক ছোটদের দেখবে এখন চকলেট পেলে দৌড়ে যায়, বডি এমনি থেকে অ্যাফিনিটি করে দিয়ে। সেমি এসেনশিয়াল, ইন্টারেস্টিং গল্পগুলো, এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবার আসি আরেকটু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, যেটাকে বলা জুইটার আয়নিক ফর্ম। খুব 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 মজাদার এটা, কিন্তু এটাকে নিয়ে এনসিইআরটি বইতে অনেক কিছু বলা আছে, বাট আমি সংক্ষেপে রাখছি, তোমরা বইটা পড়বে, বুঝতে না পারলে পরে আরেকবার আমাকে জিজ্ঞেস করতে হবে। জুইটার এফেক্ট, দেখো কি কথা বলছি, যখন আমরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকুয়াস সলিউশনে রাখবো, এর আগে যেটা দেখেছি সে টিপিক্যাল অ্যামাইনো অ্যাসিডের একদম থিওরিটিক্যাল নলেজ, কিন্তু রিয়েলিটিতে অ্যামাইনো অ্যাসিড আমার তোমার বডিতে, আমার বডিতে ওয়াটার আছে, অ্যাকুয়াস সলিউশন, আমাদের বডিতে প্রচুর ওয়াটারে ভরা, 90 to 92% ওয়াটার। তাহলে সেই ওয়াটারে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে তার কিন্তু পোলারিটি একটু অদ্ভুত থাকে। কিরকম থাকে জানো, এই যে ছবিটি দেখছো, সেই ছবিটিতে এখানে কি দেওয়া আছে, C+O, আবার এখানে দেওয়া আছে NH3। অদ্ভুত ব্যাপার, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে প্লাস, আর এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন মাইনাস হয়ে গেছে। কি হলো, যখনই অ্যামাইনো অ্যাসিড, এটা একটা বড় চেন দেখানো আছে, এই চেনটা চেঞ্জ হয়ে গিয়ে এই ঘটনাটা এসে দাঁড়িয়েছে। কিরকম হয়েছে, তাহলে অ্যাকুয়াস সলিউশনে যদি অ্যামাইনো অ্যাসিডকে আমরা ফেলে দিই, তাহলে দেখা যায় C+O, এই যে অ্যাসিডিক গ্রুপটা ছিল না, তার একটা অ্যাফিনিটি চলে আসে অ্যামাইনো গ্রুপের দিকে, পুরো লাইন দিকে। এইখান থেকে একটা H এইখানে গিয়ে জুড়ে গেছে, বুঝতে পেরেছো, এই যে এখানে গিয়ে জুড়ে গেল এইখানে,
এখানে গিয়ে জুড়ে গেল, এখানে জুড়ে গিয়ে NH2 ছিল সেটা 3 হয়ে গেল। তার মানে এই যে এফেক্টটা অ্যাকুয়াস সলিউশনে গিয়ে হয়ে যায় সেটাই হলো জুইটার এফেক্ট অফ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, থিওরিটিক্যালি COOH NH2, বাট প্র্যাকটিক্যালি যে কোনো অর্গানিজমের মধ্যে ওয়াটার ছাড়া সম্ভব নয়। ওয়াটার এসে গেলেই কিন্তু এরকম অবস্থা একটা থাকবে যে তার পোলারিটির একটা চেঞ্জ হবে, তার হাইড্রোজেনটা সরে গিয়ে এফিনিটি NH2-র দিকে দেখা যাবে, অর্থাৎ সে একটা হাইড্রোজেন ছেড়ে দিতে চেষ্টা করবে আর NH2টা একটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে নিতে চেষ্টা করবে, রিডাকশন হবে। অ্যামাইনো অ্যাসিড হ্যাভ আয়োনাইজেবল নেচার, ইটস কল আয়ন। এটা যদি করে তাহলে তার মধ্যে আয়োনাইজেশন প্রপার্টি আসবে, অর্থাৎ দুটো মলিকুল জুড়ে যাবার মতো একটা প্রপার্টি তৈরি হবে, বন্ড তৈরি করার প্রতি একটা অ্যাফিনিটি দেখা দেবে। সো স্ট্রাকচার অফ রিয়েল অ্যামাইনো অ্যাসিড চেঞ্জেস ইন সলিউশন অফ ডিফারেন্ট পিএইচ। আমরা এখানে অ্যাকুয়াস সলিউশন বললাম, অ্যাকুয়াস মিনস ওয়াটার সলিউশন। ওয়াটার এর পিএইচ কত? পি স্মল পি ক্যাপিটাল এইচ, মনে রাখবে, পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন। অর্থাৎ পিএইচটা ডিফার করে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমরা এটা অ্যাকুয়াস থেকে একটু পিএইচটা অন্যরকম করে দিই, যেখানে হাইড্রোজেন মোর থাকবে, তখন আবার COOH এর সঙ্গে এইচ জুড়ে যাবে। তাহলে পিএইচ চেঞ্জ করলে, আর পিএইচ চেঞ্জ করা মানে কিন্তু সলিউশন চেঞ্জ করছে, অ্যাকুয়াস, সেই সলিউশনের মধ্যে সেটা আমরা অ্যাসিডিক হতে পারে, সলিউশনটা আমরা বেসিক হতে পারে। কিরকম পিএইচটা চেঞ্জ হচ্ছে? pH 7 এর নিচে যাচ্ছে, pH 7 এর উপরে যাচ্ছে। তার জন্য কি হয়? আয়নাইজেশনটা চেঞ্জ হয়, আয়নিক এফেক্ট চেঞ্জ হয়। এক্স্যাক্টলি যে ডেফিনিশনটা এখানে দেওয়া আছে, তোমরা জুইটার আয়ন যারা লিখবে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো, বাংলা মিডিয়ামে যদি পড়ো সেখানে জলীয় দ্রবণ কথাটা লিখবে, তরল দ্রবণ, বিভিন্ন ভিন্ন পিএইচ বলবে, এভাবে বলতে পারো বাংলায়। আর যারা ইংলিশ মিডিয়ামে তারা তো একদম অন কোট দিস ল্যাঙ্গুয়েজ লাগতে হবে। অ্যামাইনো অ্যাসিড হ্যাভ আয়োনাইজেবল নেচার, সো the structure of amino acid changes in solution of different pH, different pH কথাটা তোমাকে বলতে হবে। এইভাবে আমাদের নলেজগুলো 1 by 1 আমরা নিয়ে নেব। এটা একটা মিনিমাম ইনফরমেশন দিয়ে তোমাদের আমি বলেছি, সবকটা একটা সাম আপ করে দেবো পরে, কারণ এটা আমাকে এইটুক জানলেই, আমি যেহেতু বোর্ডকে এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, কাজেই তার জন্য আমি একটু কুইকলি করাবো কয়েকটা টপিক, কয়েকটা চ্যাপ্টার। তাই মেজর এগুলো কিন্তু একদম পুরোপুরি সিলেবাসকে রেখে করছি। এবার এটাকেই যদি আমি নিটের মতো করাতে চাই, তাহলে এই যে শুধু আমি তোমাদের অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে বললাম, এরপরে আরো অনেক, অন্ততপক্ষে তার জন্য 4টে থেকে 5টে ক্লাস, ইয়েস আই ক্যান ডু, আমি করতেই পারবো। আমার কাছে তার কন্টেন্টও আছে, সবকিছু আছে, তোমাকে বলতে পারি। কিন্তু মিনিমাম হায়ার সেকেন্ডারি লেভেল যেটা 11টা সে এক্সামের জন্য, বাস এইটুক করলেই তোমার হয়ে যাবে। এবং এখানে গিয়ে তোমাদের কিছু কনসেপ্ট ওরিয়েন্টেড কোশ্চেন থাকতে পারে। তবে আবার বলছি, এই চ্যাপ্টারটিকে আমরা করব, মন দিয়ে করবে, কোশ্চেন কম আসুক বেশি আসুক, কারণ এতগুলো চ্যাপ্টার, তার মধ্যে প্রতি চ্যাপ্টার করলে দেখা গেল 1 নম্বরের একটা কোশ্চেন আসতেই পারে। মানে একটা এতগুলো চ্যাপ্টার, তা থেকে যদি আমি 5 5 10 10 করে এক একটা কোশ্চেন আসে, তাহলে আমাকে এক্সাম নিতে হবে 200 প্লাস মার্কসে। কিন্তু সেটা অনলি 70 মার্কসে তোমাদের কোশ্চেন আসে, তাহলে অন্যান্য চ্যাপ্টার থেকে কি দেওয়া হবে? কিন্তু কোশ্চেনের কথা ভেবো না, বেসিক নলেজ নিতে গিয়ে ক্লাস 11-এ পার্টিকুলারলি তোমাদের কিন্তু এইরকম ভাবে জানার জন্য বলা হয়েছে। আর যারা নিট বেসিসে দেবে, তারা এখান থেকে কিছু সাহায্য হবে, কিন্তু নিটে কিন্তু একদম টু দা পয়েন্ট এক্সাম্পলের কোশ্চেন বেশি আসে। তোমাকে একটা আলাদা করে বলে দিল, একটা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের নাম লিখতে হবে, যে তোমাকে বলে দেবে, অনেকগুলো অপশন দিয়ে থাকবে, হুইচ ওয়ান ইজ নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তবে সেক্ষেত্রে পার্টিকুলার মুখস্থ করতে হয়, মুখস্থ বেস সেখানে বেশি থাকতে হয়, বাই হার্ট বেস বেশি থাকতে হয়। আমি দেখেছি যত নিটের কোশ্চেন আসে সেগুলো এরকম টাইপের কোশ্চেন আসে। কনসেপ্ট, ইয়েস, কিছু কনসেপ্ট লাগছে, কিন্তু কনসেপ্টের থেকে আমি দেখেছি মুখস্থ বেশি করতে হবে, অনেক বেশি নলেজ নিতে হবে। মুখস্থ কি? অবশ্যই বুঝে মুখস্থ, কারণ তাহলে তুমি কত কোশ্চেন পড়বে। দেখা যায় 5000 10,000 কোশ্চেন করার পরেও কোনো কোশ্চেন নিটে কমন পড়ে না, ওরা কনসেপ্টটাকেই, শব্দটাকে, ও ল্যাঙ্গুয়েজটাকে ঘুরিয়ে টুরিয়ে ওই কোশ্চেনটাকেই দেয়, দেখে নেবে।